আমরা এডিসি এর কাজ কি, এডিসি এর কাজ কি সেটা আমাদের সিলেবাসে আছে। তো এই এডিসি সাধারণত অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের ক্ষেত্রে ইউজ করা হয়। বিশেষ করে আমি যখন মাইক্রোকন্ট্রোলারটা স্পেসিফিক কাজে ইমপ্লিমেন্ট করব, স্পেসিফিক ডিভাইসে ইমপ্লিমেন্ট করব, সাধারণত অ্যানালগ টু ডিজিটাল বিভিন্ন কনভার্সন হতে পারে। সাপোজ ধর আমি একটা মোটরকে অটোমেটিকলি অন অফ করতে চাচ্ছি, তখন সেটা এই যে সিগন্যালটা সেটা অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, এটা অনেক সময় কনভার্সন করতে হয়। তখন এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে আমরা এই আইও কোড গুলো কাজ করি। টাইমার আমি বললাম যে কোন টাইমে এক্সিকিউশন হবে, আর সিরিয়াল কমিউনিকেশন পোর্ট মানে কত নাম্বার পোর্ট দিয়ে সাধারণত এটা অ্যাক্টিভ হবে, সেটা বার্ন হবে, সেটা সাধারণত এই কাজগুলো আমাদের করব মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে। এখন এটা হলো সাধারণত মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারে আমরা বেসিক জিনিসগুলো দেখলাম। এখন মাইক্রো প্রসেসর মধ্যে বিভিন্ন প্রসেসরের ফ্যামিলি আছে, 8086, 80286, এগুলো বিভিন্ন পেন্টিয়াম প্রসেসর মাত্র আছে না। তোমরা এখন একটা জিনিস লেখো, তোমরা একটা জিনিস লেখো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার, এটা তোমরা অবশ্যই পড়বা, ঠিক আছে? বিশেষ করে আমাদের আচ্ছা স্যার। প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার অবশ্যই এখানে প্রশ্ন সময় আসবে। এখন এই যে ডিভাইস গুলো মাইক্রো প্রসেসর না হোক, আমি কোন জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবো? দেখো আমি ইন্টারকম অ্যাপ্লাই করতে পারি, টেলিফোন, সিকিউরিটি সিস্টেম, গার্বেজ ডোর ওপেনার, অ্যানসারিং মেশিন, ফ্লেক্সিবল মেশিন, হোম কম্পিউটার, টিভি সিস্টেম, কেবল, ভিসিআর, তো কত অ্যাপ্লিকেশন গুলো আমাদের এই মাইক্রো প্রসেসর গুলো আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। অফিসের মধ্যে টেলিফোনে, কম্পিউটার, লেজার প্রিন্টার, কপিয়ার, মাইক্রোওয়েভ, কালার প্রিন্টার, পেজিং, ভয়েস পেজিং মানে পার্টিকুলার একটা রিজনের মধ্যে একটা মেসেজকে ব্রডকাস্ট করা, একটা পার্টিকুলার রিজনের মধ্যে, সেটা হলো পেজারের মধ্যে করা। তারপর অটোমেটিক এর মধ্যে কম্পিউটার, ইঞ্জিন কন্ট্রোল, এয়ারব্যাগ, ইনস্ট্রাকশন, এবিএস, ট্রান্সমিশন কন্ট্রোল, এগুলো হলো তার অ্যাপ্লিকেশন। সাম এমবেডেড প্রোডাক্ট ইউজিং মাইক্রো কন্ট্রোলার। অর্থাৎ এই এমবেডেড প্রোডাক্টগুলো সাধারণত মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে এগুলা সাধারণত ডেভেলপ করা আছে, এবং সেটা এবিআর বা এই রিলেটেড যতটুকু। এখন ইভিআর প্রথমে কেন চলে আসছে যে ইভিআর? প্রথমে আমি যেটি বলি 1996 এর দিকে সে প্রথম যে মাইক্রো কন্ট্রোলার বেস পেরিফেরাল ডিভাইস, মাইক্রো কন্ট্রোলার বেস যে এমবেডেড সিস্টেম, এই এভিআর মাইক্রো কন্ট্রোলারটা আসছিল প্রথম। আর মাইক্রো প্রসেসর প্রথম যে মাইক্রো প্রসেসর আসছে সেটা সাধারণত আমাদের 90 দশকের যুগে মাইক্রো প্রসেসর আসছিল। তো এই এভিআর আমাদের মূল পার্ট হলো মাইক্রো কন্ট্রোলার সিস্টেম, সাধারণত এমবেডেড সিস্টেম আমরা কিভাবে ইউজ করব। এখন এমবেডেড সিস্টেমে যখন ইউজ করব তখন স্পেসিফিক একটা কাজ ইমপ্লিমেন্ট করবে, এক্সিকিউট করবে বারবার। তো প্রিন্টার যে কাজগুলো, সে পার্টিকুলার ওই কাজগুলো বারবার করতেছে। অটোমেটিক একটা আমি যদি এই মেশিনটা অটোমেটিক অন অফ করতে যাই, বিশেষ করে আমাদের বাসাতে যে সেটাকে যদি মাইক্রো কন্ট্রোলার দিয়ে এমবেডেড করি, তাহলে ওই স্পেসিফিক কাজটাই সে বারবার করতে থাকবে। তারপর ব্যাংক টার্মিনাল, অর্থাৎ ব্যাংকিং যে টার্মিনাল সিস্টেম গুলো, ব্যাংক অটোমেটিক টেলার মেশিন, সেটা বারবার করার জন্য এই সাধারণত এমবেডেড সিস্টেম গুলাকে আমাদের মাইক্রো কন্ট্রোলার গুলো ইউজ করা। এখন মাইক্রো কন্ট্রোলার চুজিং এ মাইক্রো কন্ট্রোলার কেন করা হয়? সে বিকজ সেমিকন্ডাক্টিং ডিভাইস গুলো, যেটা 5 মেজর 8 বিট মাইক্রো কন্ট্রোলার মধ্যে বেশি করে মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার জনপ্রিয় যে চিপ ডিজাইন, সেটা ইন্টেল কোম্পানি আছে, অ্যাটমেল আছে, এভিএল, জিলগ আছে, পিআইসি আছে, ঠিক আছে না? এগুলো হলো মাইক্রোচিপ টেকনোলজি বড় বড় অর্গানাইজেশন বা যারা মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার যে এমবেডেড গুলো ডেভেলপ করে। তো এই যখন মাইক্রো কন্ট্রোলার আমি চুজ করব, তখন তাকে মাস্ট ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এক নম্বর মিটিং কম্পিউটিং নিড অফ দ্য টাস্ক অফ ইফিসিয়েন্ট এবং কস্ট ইফেক্টিভ। অর্থাৎ আমি যে একটা ডিভাইস বা একটা এমবেডেড সিস্টেম ডেভেলপ করব, তোমরা এর আগে দেখছো যে আমি যখন তোমরা গেছিলাম অনেকেই, ইয়াও ছিল, রিফাতও ছিল, বিশেষ করে নীলফামারীতে যে প্রিন্টার যে ওরা ডেভেলপ করে, তাহলে ওই প্রিন্টার একটা পার্টিকুলার ডলার দিয়ে পাওয়া যাচ্ছে, অল্প টাকা দিয়ে। এখন এটা যে মাইক্রোপ্রসেসর বা বড় পরিসর করতে তখন অনেক টাকা খরচ হবে। তো আমাকে যে কোনো একটা ডিভাইস বা একটা টেকনোলজি আমি মার্কেটে লঞ্চ করবো, আমাকে দেখতে হবে যেটা ইফিশিয়েন্টলি কাজ করতেছে কিনা নাই, প্লাস এটা কস্ট ইফেক্টিভ কতটুকু, এটা এই যে আমাদের ইফেক্টিভলি কাজ করতেছে কিনা নাই,
প্লাস এখানে হচ্ছে যে কস্ট ইফেক্টিভলি কিনা নেয়। এবার এটার যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের টুলস গুলো আছে, বিশেষ করে সেখানে কম্পাইলার, অ্যাসেম্বলার, ডিবাগিং, ইমুলেটর, এগুলা অ্যাভেলেবিলিটি কেমন সেটা মাথায় রাখতে হবে। প্লাস ওয়াইড অ্যাবিলিটি এবং রিলায়েবল সোর্স অফ মাইক্রো কন্ট্রোলার, অর্থাৎ নেক্সট জেনারেশন যে টেকনোলজি গুলো আসবে তাদের ক্ষেত্রে এটার অ্যাবিলিটি কেমন, তার রিলায়েবল কোন কোন সোর্স গুলো কিনা সেটা আমাকে মাথায় রাখে এগুলো আমাকে ডেভেলপ করতে। এখন এই ডেভেলপ করার পর আমাদের কি কি ক্রাইটেরিয়া, কি কি জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে ফার্স্ট ফরম্যাট ক্রাইটেরিয়া, স্পিড কেমন, মাইক্রো কন্ট্রোলারটা তার স্পিড কেমন, আবার প্যাকেজিং ক্যাপাবিলিটি, অর্থাৎ আমি যে কম্বাইন করব সেই প্যাকেজিং ক্যাপাবিলিটি ফরম্যাট গুলো, বিশেষ করে এক্সপেরিয়েন্স অ্যাসেম্বলি প্রোটোটাইপ ডিজাইনের ক্ষেত্রে আমাকে ডুয়েল ইনলাইন প্যাকেজ থাকবে না কোয়াড প্লাগ প্যাকেজ থাকবে না আদার কোনো প্যাকেজিং সিস্টেম গুলো, সেটা আমাকে অবশ্যই কনসিডার রাখতে হবে। একটা বিষয় হলো পাওয়ার কনজাম্পশন, অর্থাৎ ব্যাটারি, অর্থাৎ যদি অনেক পাওয়ার কনজিউম হয় তখন দেখা যাচ্ছে যে অনেক বেশি পাওয়ার লাগছে, আমার কস্টিংটা বাড়ে যাচ্ছে। তারপর অ্যামাউন্ট অফ র্যাম এবং রোম, কি পরিমাণ লোড নিচ্ছে, লোড তো সাধারণত র্যামে নিবে, এবং বার্ন করবে যে একটা পার্টিকুলার সিস্টেম সেটা রোমের চিপের মধ্যে হবে, সেটা অ্যামাউন্ট অফ র্যাম রোম গুলো কেমন লাগবে। তারপর কতগুলো পিন আমার ডেভেলপ করা, তারপর ইরেজ করে আমি আপডেট করতে পারবো কিনা, না পারফরম্যান্স যদি কোনো কারণে লোয়ার পাওয়ার কনজাম্পশনে অথবা হাওয়ার পারফরম্যান্স আমি ডেভেলপ করতে চাই তখন সেটা ইরেজ করার ক্যাপাবিলিটি আছে কিনা না। ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফাইনাল কস্ট পার ইউনিট, অর্থাৎ আমি ইনিশিয়াল অবস্থায় দেখতেছি না আমার ইনিশিয়াল অবস্থায় $50 লাগছে, কিন্তু আমি যখন বাল্ক অর্থাৎ অনেকগুলো একসাথে ফেব্রিকেশন করতেছি অথবা ইন্ডাস্ট্রিয়ালের কাজ ইউজ করছি তখন তার কষ্টটা কতটা কম হচ্ছে, বিশেষ করে আমাদের সাধারণ মানুষের হাতে নাগালের মধ্যে যেন পড়ে বা একটা কস্ট ইফেক্টিভ হয়, সেটা দেখা যাচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট একটা ফিচার। এখন এই মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার, আমাদের যে মাইক্রো কন্ট্রোলার এভিআর আছে বা এই সিস্টেম গুলো আছে, এখানে অবশ্যই আমাকে মাথায় রাখতে যে এই যে আমি সেটাতে আমি প্রোগ্রামিং করব, সেটা ল্যাঙ্গুয়েজ গুলা আমাদের কম্পেটেবল রাখে না, সেটা সি সি প্লাস প্লাস, আর আমাদের যে রিসেন্ট ল্যাঙ্গুয়েজ গুলো আছে বা আপডেট টেকনোলজি গুলো আছে, যেটা হলো আমাদের যে ল্যাঙ্গুয়েজ গুলো আমি যেটা বাউন্ড করব, প্রোগ্রামিং করব, কোডিং করব, এটা কি সি কম্পাইলার দ্বারা হবে কিনা না, অথবা সি প্লাস প্লাস কম্পাইলার দিয়ে হবে কিনা না, এগুলো আমাকে টেকনিক্যাল সাপোর্ট গুলো আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আউটার এক্সপার্ট দরকার না, ইন্ডার এক্সপার্ট দরকার না, থার্ড পার্টি ব্যান্ডার দ্বারা আমি কন্ট্রোল করবো, এগুলো আমাকে অত বসে মাথায় রাখে ওই মাইক্রো কন্ট্রোলারটা আমাকে ডেভেলপ করতে হবে। এখন মাইক্রো কন্ট্রোলার ডেভেলপ করার ফলে এখানে ইম্পর্টেন্ট পার্ট আমাদের ভূমিকা রাখে, যেটা হলো মেকাট্রনিক্স, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবার ইলেকট্রনিক্স এর কম্বিনেশন ফর্ম। এখন এই যে মাইক্রো কন্ট্রোলার আমি ডেভেলপ করছি, এভিআর মাইক্রো কন্ট্রোলার যে প্রোগ্রামটা আছে, এটা যদি আমি সিম্পলিফাইড ভার্সন দেখি, এটাতে আসলে কি কি আছে, এটাতে আছে আসলে কি কি আছে, অর্থাৎ আমাদের যে এভিআর মাইক্রো কন্ট্রোলারের জেনারেল যে ব্লক ডায়াগ্রাম বা সিম্পলিফাইড যদি দেখি আমরা এভিআর মাইক্রো কন্ট্রোলারে, তো সেই সিম্পলিফাইড ভার্সনে আমরা অনেকগুলো বিভিন্ন পার্ট থাকতে পারে, তার পার্টের মধ্যে সিম্পলিফাইড ভার্সন আউটলিকে আমাদের কি কি আছে। তো প্রথমে আমাদের কাছে প্রোগ্রাম রোম, রোম মানে আমাদের এই মাইক্রো কন্ট্রোলারের পার্মানেন্ট যে আমি যে কোডিং করব, পার্মানেন্ট স্টোরেজ গুলো থাকবে, সেটা যে ইনফরমেশন গুলো থাকবে সাধারণত এই রোমে থাকবে, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে কন্ট্রোল হবে। এবং রোম থাকার পর এই যে ওএসসি অর্থাৎ অসিলেটর কনফিগারেশন, অর্থাৎ তার যে আউটপুট গুলা আমরা যে প্রসেস বা যে মেকানিজম করবো সেটা সেন্ট্রাল প্রসেসিং মাধ্যমে আমরা কন্ট্রোল করবো। এখন রোমে সাধারণত স্থায়ী আমার রোবো, এবং আমাদের ইনস্ট্যান্ট একটা কাজ স্পেসিফিক একটা নির্দিষ্ট টাইমে সেটা আউটপুট আকারে জেনারেট এক্সিকিউট হয়। এটা লোড হয় কোথায়, সাধারণত র্যামে লোড হয়। কোথায় লোড হয়? র্যামে। এই র্যামেও আমাদের এই পারপাসে যে মাইক্রোকন্ট্রোলার র্যাম থাকে, এখন এখানে রোম, আমাদের এই যে রোমটা পাবে সেটা হলো অবশ্যই কটাগত ইলেকট্রিক্যালি ইরিজেবল প্রোগ্রামের রিড অনলি মেমরি, অর্থাৎ কোনো কারণে
আমার এই মাইক্রো কন্ট্রোলারকে আমাকে আবার বার্ন করতে হচ্ছে, ইরেজ করতে হচ্ছে, আপগ্রেড করতে হচ্ছে। তখন আমাকে এই ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রাম রিডার রোম যদি ইউজ করি, তাহলে আমি ইলেকট্রিক্যালি আমি ইরেজেবল করতে পারবো, প্রোগ্রামটা ইরেজ করে আবার বার্ন করতে পারবো। এই সাধারণত এই রোমটা ইউজ করা হয়। কি আমার রোম থাকবে, র্যাম থাকবে, টাইমার মানে কি কাউন্টিং করার জন্য কোন টাইমে এক্সিকিউশন কোন সাইকেল ইউজ করব, সেটা হচ্ছে টাইমের মাধ্যমে আমার ইনস্ট্রাকশন গুলো আমরা টাইমের মাধ্যমে কাউন্ট করব। এখন এখানে ইম্পর্টেন্ট একটা পার্ট আছে ইন্টারাপ্ট ইউনিট। ইন্টারাপ্ট মানে কি আমার একটা জিনিস এক্সিকিউশন হচ্ছে, কোনো কারণে আমার পাওয়ার ফেল হলো, ইন্টারাপ্ট বিভিন্ন ইন্টারাপ্ট পিন থাকে, কোনো পাওয়ার ফেল হলো অথবা হাই প্রায়োরিটি পিনটাকে আগে এক্সিকিউশন করতে হচ্ছে, তখন সাধারণত ইন্টারাপ্ট ইউনিট আমার আসতে হবে। আর পোর্ট নাম্বার গুলো দিয়ে সাধারণত আমার যে ডিভাইস গুলো ইন্টারনাল যে কমিউনিকেশন, ইন্টারনাল এক্সটার্নাল কমিউনিকেশন, এটা সাধারণত পোর্টের মাধ্যমে আমরা কমিউনিকেশন করব। ইম্পর্টেন্ট একটা পার্ট হলো পেরিফেরাল। হোয়াট ইজ পেরিফেরাল? পেরিফেরাল হলো আমাদের এই যে ইন্টারনাল ডিভাইস গুলো আছে, আমাদের যে ইন্টারনাল ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলোর সাথে আউটার ডিভাইস গুলোর সাথে যে কমিউনিকেশন বা স্যান্ডউইচ, সেটাকে সাধারণত পেরিফেরাল বলে। তো এই মাইক্রো কন্ট্রোলারে সাধারণত আমি যখন এক্সিকিউশন করব ইন্টারনাল পার্ট থাকে, তাকে তো পুরো অনুপাতে পার্টগুলো কাজটা এক্সিকিউশন করতে হবে। এই এক্সিকিউশন করার জন্য এই সাধারণত পেরিফেরালের মাধ্যমে করে, স্যান্ডউইচ করা, অর্থাৎ ইন্টারনাল ডিভাইসের সাথে আউটার ডিভাইসের যে কমিউনিকেশন বা আউটপুট যেটার মাধ্যমে আমরা হবো, এইটা যে স্যান্ডউইচ করবো সেটা আমরা সাধারণত পেরিফেরাল ডিভাইসের মাধ্যমে আমরা কমিউনিকেশন করবো। তাহলে আমরা কি, এটা হলো তার সিম্পলিফাইড ডায়াগ্রাম। এটা হলো তার সিম্পলিফাইড ডায়াগ্রাম। এখন এই যে এরিয়া মাইক্রো কন্ট্রোলার আছে, এইটা আগে বলছি যে অ্যাটমেল কোম্পানি, অ্যাটমেল বা মাইক্রোচিপ টেকনোলজি, যেটা প্রথম এই এরিয়া ডেভেলপ করছে অ্যাটমেল কোম্পানি। আর নাম অনুপাতে এটি অ্যাটমেল এর প্রথম দুটো ফর্ম নিয়ে হয়েছে 80-25 ব্লক ডায়াগ্রাম। অর্থাৎ এই যে অ্যাটমেল কোম্পানি, তার নাম অনুপাতে এভিআর এর বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার বিভিন্ন ভার্সন বের করছে, বিভিন্ন তার ভার্সন। তার মধ্যে হলো 80-25 একটা হলো ভার্সন, যেটা হলো এই এভিআর এর একটা মাইক্রো কন্ট্রোলার। এটা হলো ব্রড পরিসরে এখন আমরা দেখার চেষ্টা করি। কি পরিসরে? তার প্রতিটা পার্ট বাই পার্ট, প্রতিটা পার্ট বাই পার্ট আমরা দেখার চেষ্টা করতেছি যে প্রতিটা পার্ট বাই পার্ট আমার কি থাকে। কথা শোনা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। প্রথমে পরিচয় না দিয়ে অনেক কথা বাইরে থেকে আসছে। প্রথমে পরিচয় হয়েছে আমি কাকে চিনি, এখানকার রিফাতকে তো চিনি, রুয়ানুর তো আমার আন্ডারে মাস্টার্স ব্যাচেলর করছে, আরিফুলকে চিনি, বিভু তো আসছে, আর মাহবুবা কাকা, বাকি কম গুলাই চিনি, পরিচয় দিয়েছি। ঠিক আছে। এখন এই যে এভিআর, আমি আগে বলছি যে এই এভিআর মাইক্রো কন্ট্রোলার যে অ্যাটমেল কোম্পানি ডেভেলপ করছিল, এটা হলো 8 বিট ডাটা বাস। মানে কি 2^8। আমি যদি তোমরা যদি দেখো 8 বিট ডাটা বাস মানে কি 2^, আবার যদি দেখি পরে মানে কি তাহলে 256। এই 256 বিট সে কি করবে, ডাটা বাস, ডাটা 256 বিট ডাটা কি করবে, সে কি করবে, এটা হ্যান্ডেল করতে পারবে। অর্থাৎ আমরা সাধারণত প্রথম যে মাইক্রো প্রসেসরটা ডেভেলপ করা হয়েছে কি বলো দেখি একজন, প্রথম মাইক্রো কন্ট্রোলার তো এভিআর 80T, যে প্রথম যে মাইক্রো প্রসেসর ডেভেলপ করা হয়েছে, ফার্স্ট মাইক্রো প্রসেসর, এটার নাম কি বলো এবং কত বিট? তো বলবা, বলো ফার্স্ট মাইক্রো প্রসেসর কত বিট এবং তার নাম কি? প্রথম একটা ক্লু দিয়ে, ইন্টেল কোম্পানি ডেভেলপ করছে। প্রথম ক্লু হলো ইন্টেল। প্রথম যে মাইক্রো প্রসেসরটা ডেভেলপ করছে ইন্টেল কোম্পানি, তাই না? স্যার 8 বিটের 404, ইন্টেল 404 8 বিটের, এটা হলো 8 বিটের মাইক্রো প্রসেসর, যেটা হলো ইন্টেল প্রথমে 4004 ইন্টেল কোম্পানি ডেভেলপ করছে। এটা আমি এটা মনে রাখতে কিভাবে জানো, আমাদের যখন মুক্তিযুদ্ধ হয় তখন তারা মাইক্রো প্রসেসর ডেভেলপ করে ফেলছে, মানে কতটা আগে ডেভেলপ করা হয়েছে হিসাব করতে। যেটা হলো
71 সালে ডেভেলপ করছে, 90 দশকে। সেটা হলো ইন্টেল কোম্পানি এই যেটা ডেভেলপ করছে, ইন্টেল 404। এটা হলো 8 বিট মাইক্রোপ্রসেসর। তেমনই প্রথম যে মাইক্রো কন্ট্রোলার যেটা হলো 90 দশকের পরে ডেভেলপ করেছে, যেটা হলো 8 বিট ডাটা বাস। সেটা 256 ডাটা এট এ টাইম হ্যান্ডেল করতে পারবে। এখন এই 83 মাইক্রোপ্রসেসর বা সরি মাইক্রো কন্ট্রোলার যে ব্লক এটা কি কি পার্ট আমরা জানি যে এইগুলো হলো তার জেনারেল পার্ট, না আউটার লুকের দেখতে পাবো। তাহলে কি এই মাইক্রো কন্ট্রোলারতে প্রথমে ভার্চুয়ালি সাপ্লাই ভোল্টেজ থাকবে, ঠিক আছে? কত ভোল্টেজ কত কি সেটা আমরা একটু পর দেখার চেষ্টা করব। গ্রাউন্ড থাকবে, প্রোগ্রাম কাউন্টার। আমরা জানি যে যে কাউন্টার রেজিস্টার এটা হলো কি, এটা হলো এক প্রকার কিন্তু রেজিস্টার সার্কিট। রেজিস্টার মানে কি, এই যে টাইমার এটা হলো কাউন্ট করবে, টাইমারটা কিন্তু হবে কাউন্ট করবে। প্রোগ্রাম কাউন্টার এটা হলো এক প্রকার রেজিস্টার সার্কিট, মানে কি ডাটা স্টোর করবে। ওটা কারণে ফ্লাশ করা যায়, প্রোগ্রাম ফ্লাশ করবে। ইনস্ট্রাকশন রেজিস্টার থাকে, এটা হলো প্রোগ্রাম ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট থাকতে পারে, এই ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে কাজ করবে। ইনস্ট্রাকশন ডিকোডার অর্থাৎ এই কোডে কনভার্ট করে পার্টিকুলার একটা কন্ট্রোল লাইনে আউটপুট গুলো মেনশন করবে। আর প্রোগ্রামিং লজিকের মধ্যে আমরা যে বলি যে এই যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, এভিআর যে মাইক্রো কন্ট্রোলার, এটা বিভিন্ন কোড করতে পারে, অথবা সি কোড করতেছি অথবা সি প্লাস প্লাস কোড করতেছি। এইটা সাধারণত প্রোগ্রামিং লজিকের মাধ্যমে আমরা কোডগুলো আমরা এই ইনপুট গুলো আমরা দিই, এটা প্রোগ্রামের মাধ্যমে আউটপুট গুলো এক্সিকিউশন হয়। আমাদের এখানে পয়েন্টার রেজিস্টার থাকে। আমরা একটু আগে বলছি যে আমাদের বিভিন্ন বাস থাকে, অ্যাড্রেস বা ডাটা বাস, কন্ট্রোল বাস। এখন এই লোকেশন গুলোকে আমি যে পয়েন্টিং রেজিস্টারের মাধ্যমে আমরা ইন্ডিকেট করব, সেটা স্ট্যাক পয়েন্টার থাকতে পারে। এখানে সাধারণত স্ট্যাক পয়েন্টার রেজিস্টার ইউজ করা আর স্ট্যাটিক র‍্যাম ইউজ করা, স্ট্যাটিক র‍্যাম ইউজ করা। আর এখানে জেনারেল পারপাস যে জেনারেল পারপাস রেজিস্টার থাকে। আর ম্যাথমেটিক্যাল কোন অপারেশন যদি ওই এভিআর মাইক্রো কন্ট্রোলারে করতে হয় বা কোন টাইমে করতে হয়, তখন সাধারণত অ্যারিথমেটিক লজিক ইউনিটের মাধ্যমে এই এলইউ গুলা এক্সিকিউশন করে। আর কোন মাইক্রো কন্ট্রোলারটা অর্থাৎ কোন বিটটা আগে এক্সিকিউশন হবে তার স্ট্যাটাস কি, সাধারণত এই স্ট্যাটাস রেজিস্টারের মাধ্যমে আমাদের ওই যেগুলো আমাদের এক্সিকিউশন করবে, ঠিক আছে? আরেকটা হলো ওয়াচডগ টাইমার। এই ওয়াচডগ টাইমার সাধারণত আমাদের বিশেষ করে অবজার্ভ করার জন্য আমাদের এই ওয়াচডগ টাইমারটা ইউজ করা, ওয়াচডগ টাইমারটা অবজার্ভ করার জন্য ইউজ করা হয়। এখন এই টাইমার বা কাউন্টার রেজিস্টার বিভিন্ন কাউন্টার থাকতে পারে, টাইমার 0, কাউন্টার 1, কাউন্টার 2 বলে বিভিন্ন পার্ট করতে পারে। এখন এখানে ইম্পর্টেন্ট একটা পার্ট হলো এমসিইউ স্ট্যাটাস রেজিস্টার। এমসিইউ মানে কি মাইক্রো কন্ট্রোলার ইউনিট। এমসিইউ মানে কি মাইক্রো কন্ট্রোলার ইউনিট। অর্থাৎ এই মাইক্রো কন্ট্রোলার ইউনিটের সাধারণত স্ট্যাটাস রেজিস্টারগুলো আমাকে স্ট্যাটাস জানাবে। এমসিইউ কন্ট্রোল রেজিস্টার কি করবে, কন্ট্রোল করবে। অর্থাৎ একটা পার্টের সাথে কত এক্সিকিউশন হবে, অর্থাৎ আমি 10 সেকেন্ড এক্সিকিউশন করা দরকার, এই 10 সেকেন্ড বা 12 সেকেন্ড বা যে টাইমিংটা যে কন্ট্রোল করবে সাধারণত এই মাইক্রো কন্ট্রোলার ইউনিট এমসিইউ ইউনিটের মাধ্যমে কন্ট্রোল আমরা করব। আর এটা এমসিইউ স্ট্যাটাস রেজিস্টারের মাধ্যমে সেটা আমরা স্ট্যাটাসটা দেখতে পারবো। এখানে আরেকটা কাউন্টার রেজিস্টার থাকে, কাউন্টার 1, কাউন্টার এগুলো সাধারণত কোন কারণে কোন সাইকেলটা সম্পূর্ণ হয়েছে, সাইকেলটার ইনফরমেশনটা কি, তারপর সাইকেলটা কোন অবস্থা আছে, সাধারণত এই কাউন্টার টাইমারের মাধ্যমে আমরা সেগুলো দেখব। ইউনিভার্সাল সিরিয়াল ইন্টারফেস। হোয়াট ইজ ইন্টারফেস? হোয়াট ইজ ইন্টারফেস? একটা জিনিস বলে রাখা ভালো, এই যে এমসিইউ অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার ইউনিট, এটা সাধারণত আমাদের হার্ভার্ড আর্কিটেকচার। হার্ভার্ড আর্কিটেকচার আমরা জানি যে কম্পিউটার সিস্টেমে জন ভন নিউম্যান আর্কিটেকচার আছে, হার্ভার্ড আর্কিটেকচার আছে, ঠিক আছে না? এগুলো আর্কিটেকচার আছে না? এই আর্কিটেকচারটা হলো হার্ভার্ড আর্কিটেকচার এবং এটা মাইক্রো কন্ট্রোলার ইউনিটটা অবশ্যই মাথায় রাখতে হবে ইউনিভার্সাল সিরিয়াল ইন্টারফেস। তারপরে এই যে ইউনিট থাকে এটা হলো ওপেন সোর্স একটা ইউনিট এবং সেটা ডাটা ইপিরোম। ইপিরোম কেন করি? কোনো কারণে আমাকে এটা ইউজ করতে হচ্ছে, আবার বান করতে হচ্ছে, তখন আমাকে এই জন্য ইপিরোম আমাকে ইউজ করা হচ্ছে। এবং ডাটা রেজিস্টার সাধারণত বিভিন্ন পোর্ট বি সাধারণত ইউজ করা। আরেকটা বলা হয়েছে যে এডিসি বলা হয়, এডিসি
অ্যানালগ টু ডিজিটাল কম্পারেটর বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, এটা করা হয় কারণ আমরা ডিভাইস অথবা অ্যানালগ ইনপুট দিচ্ছে, ওখানে এখন কন্ট্রোলার বা মাইক্রো কন্ট্রোলার ওটা অ্যানালগ করবে, ওটা ডিজিটাল প্রসেস করে। এই কনভার্সন গুলো হয় অ্যানালগ ডিজিটাল কনভার্সন এর মাঝখানে প্রসেসর আবার ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনে আমাদের আউটপুট গুলা এক্সিকিউশন, অর্থাৎ আমার ইনপুট যদি কোনো কারণে অ্যানালগ সিগন্যাল পায় সেটা কনভার্সনের ডিজিটাল ফরম্যাটে সে অনুপাতেই পায়। আরেকটা এখানে একটা রিসেট বাটন থাকে, অর্থাৎ আমার কোনো কারণে আমি বান করতে করছি তখন রিসেট করে আমরা রিসেট করতে পারি। এইটা হলো বিআর মাইক্রো কন্ট্রোলার, যে প্রথম যে মাইক্রো কন্ট্রোলার 8225 সেটার ব্লক ডায়াগ্রাম, আর এটা হলো তার জেনারেল পারপাস ব্লক ডায়াগ্রাম। তো এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলোর মধ্যে আমার এটা থাকে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হলো ওপেন সোর্সের একটা ওপেন সোর্স কোডিং এর মাধ্যমে আমরা ওপেন সোর্স ইন্টারফেসের মাধ্যমে আমরা কি করতে পারবো, এবং হার্ভার্ড আর্কিটেকচার এবং 8 বিট অর্থাৎ 256 আমরা যে কম্বিনেশন 256 এটা আমরা ইউজ করতে পারবো। এখন এই মাইক্রো কন্ট্রোলারটা আমাদের এমবেডেড সিস্টেম আমরা সাধারণত ইউজ করি। এটা সাধারণত এমবেডেড সিস্টেম আইওটি ডিভাইসে ইউজ করতে পারবো, ইলেকট্রনিক ডিভাইসে ইউজ করতে পারবো, ঠিক আছে না? এটা পাওয়ার কনজাম্পশন অনেক লো, অর্থাৎ মাইক্রো অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার পাওয়ার কনজাম্পশন ঘটে। তো এটা হলো 8325 এর ব্লক ডায়াগ্রাম। এটা হলো 80 মেগা, এটা হলো টিনি, কিন্তু এটা হলো টিনি, বুঝছো নাম কিন্তু এখন টিনি। এটা হলো মেগা, মানে আপডেট করা হয়েছে আরো মেগা, ঠিক আছে না? মেগাটাতে সাধারণত আমাদের এটির মেগাতে সাধারণত আইওটি ডিভাইস এমবেডেড সিস্টেম এগুলোতে সাধারণত মেগাটাতে করা, এবং মেগা ফ্রিকোয়েন্সিতে এটা অপারেট করে, ঠিক আছে? এটা হলো এখানে কিছু আপডেট বাফার জোন থাকে, ডিজিটাল ইন্টারফেস থাকে, কম্পোনেন্ট কাউন্টার আগের মতোই থাকবে, ঠিক আছে না? ইচ্ছা সেটা সিরিয়াল এসপিআই থাকে, এখানে এসপিআই থাকে। এসপিআই সম্পর্কে আমরা ডিটেইলস পড়বো, এসপিআই সম্পর্কে আমরা ডিটেইলস একটু দেখবো পরে। তো এই এসপিআই কাজ হলো সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। সাধারণত এটা ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনে কাজ করে এসপিআই, অর্থাৎ এখানে থেকে মেগার মূল পারফরম্যান্স হলো এখানে কিছু টেকনোলজি আপডেট করা হয়েছে, বিশেষ আইওটি ডিভাইস আদার টেকনোলজিগুলো আমরা এমবেডেড করে ডেভেলপ করতে পারবো। তো যেহেতু এটা আমরা দেখছি পড়াইছি, এটা তোমরা একটু এক নজর দেখবা যে কোনটা একটু আলাদা করা হয়েছে, যে মেগা থেকে 80 মেগা। এটা হলো এই এভিআর মাইক্রো কন্ট্রোলারের ভার্সন, এভিআর মাইক্রো কন্ট্রোলারের ভার্সন 80 মেগা। এখন এই সাম মেম্বার অফ ক্লাস ফ্যামিলি, অর্থাৎ এই যে এটি অথবা এভিআর মাইক্রো কন্ট্রোলার অ্যাটমেল ডেভেলপ করছে যে কোম্পানি বা মাইক্রোচিপ টেকনোলজি, এইটার বিভিন্ন মেম্বার ফ্যামিলি ক্লাস ফ্যামিলি, যেমন 806 806 আছে, 80186 80286 এগুলো তার ফ্যামিলি। ঠিক তেমনই এই যে এভিআর যে ফ্যামিলি ক্লাস ফ্যামিলি গুলো, তার কোনটা কেমন? এটি 90S2313 যেটা সাধারণত কোড রুম হলো, রুমে সাধারণত 2 কিলো বাইট পর্যন্ত আমরা দেখা যায়, আর ডাটা র্যাম সাধারণত 128 রেজো করতে পারবো 120, এখানে থাকে 15টা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন 0 এমআর থাকে সাধারণত দুটাই পিন নাম্বার, এবং এগুলো হলো তার ঠিকানা। এটি 902323 ভার্সন, সেখানে মোটামুটি পিন নাম্বার একটু কম আছে, সেটা হলো 3, এমআর আছে সাধারণত একটা। আর আপডেট যে অ্যাটমেল ফ্যামিলি সেটা হলো 90S443 যেটা, সেটা হলো 4K পর্যন্ত আমরা কিলোবাইট পর্যন্ত আমরা এই র্যামে আমরা স্টেবল লোড করতে পারবো। এটা র্যাম সাধারণত রোমে লোড করতে পারবো, এটা হলো 120, এটা হলো ইরিজেবল হলো 256, এবং পিন হলো 20, এবং অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন 6টা করতে হবে, তাই না হলো আমার 2টা। এবং এই যে মেগা এভিআর যেটা হলো অ্যাটমেলের মেগা এভিআর, সেটা প্রোগ্রাম মেমোরি সাধারণত 4K থেকে 256K বাইট হবে, এবং তার কেস হলো 28 থেকে 100টা পিন থাকতে পারে। এক্সটেন্সিভ মেগাটা তো অনেক এক্সটেন্সিভ পেরিফেরাল সেট, অর্থাৎ আদার যে পেরিফেরাল সেটগুলো অনেক বেশি। আবার এক্সটেন্ডেড ইনস্ট্রাকশন সেট অ্যাসেম্বল যেটা হলো আইএস বলা হয়, এটা হলো
এক্সটেন্ডেড করা হয়েছে। এই মেগার মধ্যে আমরা কয়েকটা ভার্সন তোমরা দেখতে পারবো। এটি মেগা, তাহলে 8, 16, 32, 64, 1220। 8 মানে হলো 8K, 60 মানে 16K, 32K, 64K, 120K। ডাটা র্যাম 1K ক্যাপাবিলিটি, এটা হলো 1K, এটা হলো 2K, এটা হলো 4K, 8K, আর ইরিজেবল হলো 0.5K, 5K, এটা হলো 1K, এটা হলো 8K। আর পিন সাধারণত আপডেট যে ভার্সন 86 পিন থাকে, এটা হলো 54, এটা সাধারণত ইনিশিয়াল যেটা মেগা সেটা হলো 20। আর অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের সর্বোচ্চ একটি মেগা যেটা এই ভার্সনটা সবচেয়ে বেশি থাকে। তো এটা হলো আমাদের সাধারণত এটির হলো পিনের ক্লাসিফিকেশন ফ্যামিলি, এটা হলো মেগা ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, মেগা ফ্যামিলি মেম্বার, এটি টিনের ফ্যামিলি মেম্বার, এগুলো যেটা আমরা বলছি। তো এটা হলো অ্যাটমেলের মাইক্রো কোম্পানি, বিভিন্ন, এটা হলো অ্যাটমেলের অর্গানাইজেশন, এটা হলো মাইক্রোচিপ টেকনোলজি, সেটা হলো তার অর্গানাইজেশন, এটা হলো তেমন ধরনের। এই অর্গানাইজেশন গুলো সাধারণত কি করে, মাইক্রো কন্ট্রোলার, বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার বা আর্কিটেকচারগুলো ডেভেলপ করে। অ্যাটমেল সাধারণত ইভিআর 8051, মাইক্রোচিপ সাধারণত পিআইসিআই, ইন্টেল 8051, ফিলিপস হলো 8051, এগুলো হলো জেড, ঠিক আছে না, প্লাস সেমি হলো 8051, এগুলো কোম্পানি সাধারণত আমাদের এই চিপগুলো ডেভেলপ করে, ঠিক আছে। কারণ এভিআর যে আর্কিটেকচার এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা অবশ্য আজকে আমরা দেখাবো না, আজকে আমরা মাইক্রো কন্ট্রোলারের টিপসটা একটু জানবো। এভিআর এর আরেকটা আলাদা একটু পার্ট আছে, আমি চাচ্ছি যে এভিআর এর ডিটেইলস একটু খুঁটিনাটি দেখে নিই, কেমন। এভিআর একটা মাইক্রো কন্ট্রোলার 96 এর দিয়ে ফার্স্ট অ্যাটমেল কোম্পানি ডেভেলপ করে, 96 এর দিয়ে পরে করা হয়। এটা হলো হার্ভার্ড আর্কিটেকচার, ঠিক আছে না, রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার যেটা বললাম, এটা হলো আমাদের এভিআর অ্যাডভান্স ভার্চুয়াল রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, মানে একটা সিঙ্গেল চিপ এখানে থাকে, ঠিক আছে না, এখানে সিঙ্গেল চিপ থাকে। তো এভিআর সম্পর্কে তো আমরা এর আগে আলোচনা করছি। তো এই এভিআর এর এটা হলো আমাদের একটু ভালো মতো দেখবা, এটা হলো তার এটা হলো তার পৃষ্ঠা, এটা যে মাইক্রোকন্ট্রোলার এরকম আর্কিটেকচার, ঠিক আছে, এরকম আর্কিটেকচার। এটা সাধারণত পোর্ট এ একটা পোর্শন থাকে, পোর্ট বি এর একটা পোর্শন থাকে, পোর্ট সি এর একটা পোর্শন থাকে, পোর্ট ডি এর একটা পোর্শন থাকে। তাই একটু আগে আমরা এভিআর এর মাইক্রোকন্ট্রোলারের ডিটেইলস গুলো আমরা দেখার চেষ্টা করছি, ঠিক আছে। এখন এর কি কি ফিচার, এর অ্যাডভান্টেজ বা কি, এটা হলো সাধারণত টু ডিরেকশনাল ইনপুট আউটপুট এর মধ্যে কাজ করে। টু ডিরেকশনাল ইনপুট আউটপুট হিসাবে আমাদের এই এভিআরটা কাজ করে। এটা ফ্ল্যাশ মেমোরি ইউজ করা যায়, এখানে ইপিরোম যেটা আমরা একটু আগে বললাম, ইপিরোম ইউজ করা যায়, টাইমার যেটা আগে একটু বলেছি, কতগুলো টাইমার ইউজ করা হয়, অ্যানালগ কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার কেমন থাকে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন মাল্টিপ্লেক্সিং কেমন গুলো থাকবে, কতগুলো চ্যানেল থাকবে, এটা সাধারণত অনেক ইজিগুলো থাকে। এখন এইটা হলো অপারেটিং ভোল্টেজ হলো 1.8, বিশেষ করে ওই যে বইয়ে অনেক সময় ভোল্টেজ গুলো আমাদের থাকে না, ওই জন্য আমি এটা আলাদাভাবে একটু নোট রাখছি। এটা সাধারণত অপারেটিং ভোল্টেজ, তো ভিসিসি যে সাপ্লাই ভোল্টেজ সেটা সাধারণত 1.8 ভোল্টেজ, ঠিক আছে না। এখন পিন আউট ডায়াগ্রাম, পিন আউট অর এভিআর মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে না, তোমরা একটু ঝাপসা দেখতে পাচ্ছ মনে, এগুলো হলো তার পিন আউট ডায়াগ্রাম, অর্থাৎ পোর্ট এ। পোর্ট এতে সাধারণত এর 0 থেকে 7 পিন আউট, এতগুলো পোর্ট থাকে, অর্থাৎ 0 থেকে 7 মানে 8 পোর্ট থাকে। এখন অ্যানালগ ইনপুট এবং ডিজিটাল যে কনভার্সন গুলো সাধারণত এই পোর্ট গুলো দিয়ে আমরা কি করব। একটা গুলো এই যে পোর্টটা থাকবে পোর্ট এ তে, এটা সাধারণত 8 বিট টু ডিরেকশনাল ইনপুট আউটপুট হিসাবে আমাদের ডিজিটাল কনভার্টার হিসাবে কাজ করে। একটা পোর্ট বি তে, এখানে সাধারণত পিবি 0 থেকে পিবি 7 পর্যন্ত থাকে। সাধারণত আমাদের যে পুল আপ রেজিস্ট্যান্স গুলা কিভাবে অ্যাক্টিভ করব, ইনপুট নিবে আউটপুট নিবে, সাধারণত পোর্ট বি পার্টে থাকে। আর একটা হলো সি পার্টে আমাদের এই
ইনার কোনো পুল আপ রেজিস্টার ইনপুট আউটপুট দরকার পড়ছে কিনা না, তখন এই কোড সি দিয়ে আমাদের কাজ করবে। আর কোড দিয়ে সাধারণত কোনো টু ডাইমেনশনাল বা ইনার আউট পুল আপ রেজিস্টার করবে সেটা। আর রিসেট বাটন, রিসেট আমরা জানি যে সাধারণত কোনো কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলারটাকে আমাকে এভিআর প্যানেল থেকে রিসেট করতে হচ্ছে, মানে এই রিসেট পিন আউট দিয়ে আমরা এটা রিসেট গুলো আমাদের কাজ করবে। STAL1 এটা সাধারণত অসিলেটর অ্যাম্পলিফায়ার, এটা সাধারণত আমরা কোনো অ্যাম্পলিফায়ার হিসেবে ক্লক সার্কিট হিসেবে আমাদের এই STAL1 এর এগুলো আমাদের করবে। আর এবিসিসি এটা সাধারণত সাপ্লাই ভোল্টেজ, এই যে আমরা 1.8 সাপ্লাই ভোল্টেজ দিব, সাধারণত এটা সাধারণত এবি ভিসিসি এর মাধ্যমে এই পোর্ট গুলো দ্বারা আমরা আমাদের দিব। আর AR রেফারেন্স পিন অফ রেফারেন্স টু ডিজিটাল কনভার্টার গুলো সাধারণত অ্যাপ্লিকেশন অন এভিআর মাইক্রোকন্ট্রোলার। এখন এভিআর মাইক্রোকন্ট্রোলারটা অনেকগুলো, তোমরা অনেক অ্যাপ্লিকেশন দেখবে, আমরা একটা দেখবো সাধারণত এভিআর মাইক্রোকন্ট্রোলার হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে, ডিফারেন্ট এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে, ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে, তারপর ইন্ডাস্ট্রি এবং কন্ট্রোল অফ ডিফারেন্ট মেশিনের ক্ষেত্রে আমাদের এই এভিআর মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করব। ঠিক আছে, তো আমাদের যে এভিআর মাইক্রোকন্ট্রোলারটা চ্যাপ্টার 1 এর যেগুলো অত খুঁটিনাটি নাই সেগুলো আমি অন্য জায়গায় নোট করে আমরা দেখানোর চেষ্টা করব। এখন এভিআর মাইক্রোকন্ট্রোলারে আমাদের যে এভিআর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, অর্থাৎ আমি আগেই বলছি যে প্রোগ্রামিং কোডিং, অর্থাৎ মাইক্রোপ্রসেসর আমরা কোডিং করি কি, আমরা অ্যাসেম্বলি কোডিং করি, তাই না? অ্যাসেম্বলি কোডিং হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না? এখন এই এভিআর মাইক্রোকন্ট্রোলারে আমরা সাধারণত বিভিন্ন রেজিস্টার সার্কিট থাকে, জেনারেল পারপাস রেজিস্টার সার্কিট কিছু আছে। এই রেজিস্টার সার্কিট সাধারণত D0 থেকে D7 পর্যন্ত, D0 থেকে D7 পর্যন্ত এই জেনারেল পারপাস রেজিস্টার সার্কিট থাকবে। এই রেজিস্টার সার্কিট সাধারণত টেম্পোরারি আমরা ইনফরমেশন গুলো স্টোর করব এবং কোডিং করব আমাদের সাধারণত এই রেজিস্টার সার্কিট গুলোর মাধ্যমে আমরা কোডিং করব। এখন কোডিং করে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করব আমরা? অ্যাসেম্বলি। এবং এটার যে কোড রূপান্তর করবে সেটা হলো অ্যাসেম্বলার। সাধারণত 8086 একটা ইমুলেটর আছে, তোমরা অনেকে মাইক্রোপ্রসেসর ইমুলেটর দেখছে, 8086 একটা ইমুলেটর আছে, দেখবা যে 8086 একটা ইমুলেটর, সেখানে সাধারণত এই অ্যাসেম্বলি কোডিংটা করা। এখন এই যে অ্যাসেম্বলি কোডিং করব আমাদের যে এভিআর ফ্যামিলি, এটা তো কোড করতে হবে, না তো ওদের একটা প্রোগ্রাম এক্সিকিউশন হবে না, তাই না? তাই না? সেখানে বলা আছে যে এলডিআই লোড ইমিডিয়েট যে লোড করবে যে এভিআর ফ্যামিলিতে, যেটা হলো এলডিআই লোড ইমিডিয়েট ইনস্ট্রাকশন গুলো করব, এটা সাধারণত এডিবি ভ্যালু ইমিডিয়েট কে লোড করবে। এলডিআই মানে কি? লোড ইমিডিয়েট। এখন লোড কিভাবে করব? অ্যাসেম্বলি কোডিং হলো মেইনলি হলো এই রেজিস্টার থেকে এই রেজিস্টারে মুভ কর, ঠিক আছে না? এটা হলো তার সোর্স অ্যাড্রেস, এটা হলো তার ডেস্টিনেশন অ্যাড্রেস, আর এটা হলো প্রোগ্রামিং লোডিং এর বেসিক ইনস্ট্রাকশন, ঠিক আছে না? অর্থাৎ তুমি কি করবা? এই রেজিস্টার থেকে আর ডি রেজিস্টারে লোড করবা কিছু ইমিডিয়েটলি। এখানে এটা হলো ডেস্টিনেশন, এটা হলো সোর্স অ্যাড্রেস, ঠিক আছে? এটা সাধারণত এভিআর ফ্যামিলিতে আমার এই মাইক্রো কন্ট্রোলার গুলোকে লোড করব, এটা সাধারণত 8 বিট একটা ভ্যালু, 256 দুবার 8 মানে 256, এগুলাকে আমরা লোড করতে, ওটা হলো কোডিং এর মাধ্যমে আমরা লোড করব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কোনো কারণে আমরা ইমিডিয়েটলি লোড হচ্ছে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, কোনো কারণে আমার স্পেসিফিক মানে এত হেক্সাডেসিমাল আমার লোড করতে হচ্ছে, বা তখন আমরা কি করব? এই এটা হলো একটা রেজিস্টার 8087 এর মধ্যে কি করব? এখান থেকে এই বিটে লোড কর, ডিরেক্ট ইমিডিয়েটলি, অর্থাৎ ওই ফুটে বা ওই 37 থেকে 31 তুমি ইনফরমেশনটা লোড কর। এটা হলো সাধারণত অ্যাড্রেস এর মাধ্যমে করা, এটা হলো ডিরেক্টলি আমি লোড করার মেকানিজমের, ঠিক আছে? এটা হলো ডিরেক্ট মেকানিজমের
আমাদের এটা হলো অ্যাসেম্বলার কোডের মাধ্যমে এই লোকগুলো পায়। এখন এভিআর আর্কিটেকচার এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যদি আমরা দেখি, এভিআর জেনারেল পারপাস রেজিস্টার এন্ড অ্যারিথমেটিক লজিক। দেখো জেনারেল পারপাস রেজিস্টার সাধারণত 32x8 এতগুলা ব্লক, এতগুলা আমার এখানে এক্সট্রা বিট কোনো কারণে যদি এডিশনাল বা এক্সট্রা বিট জেনারেট হয়, এই বিট সাধারণত ক্যারি ফ্ল্যাগের মাধ্যমে নিয়ে যাবে। কি মাধ্যমে? ক্যারি বিট বা ক্যারি ফ্ল্যাগের মাধ্যমে আমরা নিয়ে যেতে পারবো, ঠিক আছে। আর সাধারণত 8 বিট অর্থাৎ একটা বিটের সাথে একটা বিট যুক্ত হলো, কখন এক্সট্রা বিট যাবে সেটা ক্যারি ফ্ল্যাগের মাধ্যমে অ্যারিথমেটিক লজিক সেটা এক্সট্রা বিট প্রসেস করবে, ঠিক আছে। এটা সাধারণত 8 বিট ওয়ার্ড, সবগুলো সাধারণত 8 বিট ওয়ার্ড গুলো আমাদের ইউজ করবে। তাহলে ইম্পর্টেন্ট পার্ট হলো এখানে কিছু ফ্ল্যাগ রেজিস্টার থাকে, এখানে কিছু আমাদের ফ্ল্যাগ রেজিস্টার থাকে। এখন আমাদের ইম্পর্টেন্ট যে ফ্ল্যাগ রেজিস্টার থাকবে, এই ফ্ল্যাগ রেজিস্টারের কাজ কি? বিশেষ করে ফ্ল্যাগ বলতে যে ফ্ল্যাগ রেজিস্টারের কাজ কি? এই যে আমাদের মাইক্রোপ্রসেসর উপস্থিত মাইক্রো কন্ট্রোলারে সেটা ভাবে আমি স্ট্যাটাস জানলাম, এই ক্যারি করলো, এটা জেনারেল পারপাস রেজিস্টার গুলো ইউজ করলো, এটা ওয়ার্ক করলো, অ্যারিথমেটিক যত ম্যাথমেটিক্যাল অপারেশন এটাই করলো। এখন এভিআর এর ফ্ল্যাগ রেজিস্টারের কাজ কি? ফ্ল্যাগ রেজিস্টারের কাজ বিশেষ করে সময় আমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হচ্ছে, ব্রাঞ্চিং হচ্ছে, ঠিক আছে না, ফ্লো কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে না, ঠিক আছে না, কোনো কারণে একটা ওই রেজিস্টারটাকে জিরো করতে হচ্ছে। এই যে ইম্পর্টেন্ট পার্টগুলো, এই কাজগুলো সাধারণত আমাদের কত কম্পারিজন করতে হচ্ছে, এগুলো সাধারণত আমাদের এই ফ্ল্যাগ রেজিস্টারের মাধ্যমে আমরা কাজগুলো করব, ঠিক আছে। ফ্ল্যাগ রেজিস্টারের মাধ্যমে আমাদের কাজগুলো সম্পূর্ণ করব। এখন ইনস্ট্রাকশন কি কি দিব? আমরা তো বলছি লোড ইমিডিয়েটলি মানে কি এলডিআই, এন্ড মানে কি যোগ করবে, আগে যোগ করবে আর এর সাথে আরডি যোগ করবে, এটা হলো অ্যাসেম্বলারে অ্যাড অ্যাড করবা কাকে? আর এর সাথে আরডি। আর এটা হলো তার সোর্স অ্যাড্রেস, এটা হলো ডেস্টিনেশন অ্যাড্রেস, অর্থাৎ এটা হলো আমি যদি দেখি এইটা হলো সোর্স, আর একটু আরডিতে স্টোর করবে রেজাল্ট, এই রেজাল্টটা আরডির মাধ্যমে এক্সিকিউশন হবে, ঠিক আছে। এটা হলো লোড। অ্যাড মানে যোগ করবে, ক্লিয়ার? অ্যাড মানে আমাদের অ্যাসেম্বলারতে যোগ করবে। প্রোগ্রামিং কোডিং। এখন একটা হচ্ছে লোড ডিরেক্ট ফ্রম ডাটা স্পেস, এটার কমান্ড হলো এলডিএস। ডাটা স্পেস থেকে যদি সরাসরি আমাকে লোড দিতে হয়, তখন আমি ইউজ করব এলডিএস। তাহলে যে ইমুলেটরটা আছে সেটা একটা ইনস্টল দিই, অনেক হালকা। লোড আরডি উইথ পয়েন্টার অফ লোকেশন, লোকেশন সহ পয়েন্টার সহ স্পেসটা আমি লোড করতে পারি, তখন এলডিএস, তখন এলডিআই নাই, তখন এলডিএস, অর্থাৎ লোড ডিরেক্ট ফ্রম ডাটা স্পেস। এটা হলো অ্যাসেম্বলি, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের অ্যাসেম্বলি আমাদের লোড, ঠিক আছে। আরেকটা হলো এসটিএস ইনস্ট্রাকশন, আমাদের যে এই F0 সরি এভিআর যে মাইক্রো কন্ট্রোলার আছে, সেখানে আমাদের স্টোর ডিরেক্ট টু ডাটা স্পেস, তখন আমাকে স্টোর করতে হচ্ছে, তখন হলো এসটিএস কমান্ড। এর মানে যোগ, লোড ইমেট মানে এলডিআই, লোড স্টোর স্পেস ডাটা স্পেস, আর লোড স্টোর ডিরেক্ট ডাটা স্পেস, অর্থাৎ তুমি স্টোর করো কত থেকে, আরআই থেকে ডিরেক্ট স্টোর করার জন্য এই এসটিএস কমান্ডটা আমরা ইউজ করব। এগুলো হলো তার বেসিক কমান্ড, লোড এলডিএস এসটিএস দেখছি। এন্ডটাকে বলা তো হোয়াট ইজ আইআর, এন্ড লোড ইনপুট আউটপুট লোকেশন, দা আমাদের এই আইআর হলো ইনপুট আউটপুট লোকেশনটাকে লোড করবা, অর্থাৎ এ থেকে আরডি থেকে লোড করবা। এটা আইএনটি, সেটা হলো ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট কল করব যে আইএনটির মাধ্যমে, সেটা হলো ইন্টারাপ্ট কল করব আইএনটির মাধ্যমে। ইনপুট আউটগুলো আইএন কমান্ড। তাহলে টেস্ট তো দেখলাম। আউট এটা হলো কি
ইন মানে ইনপুট, ও ইউটি মানে আউট, ওইউটি মানে কি আউটপুট, তুমি ওইউটি কমান্ডের মাধ্যমে আউট এগুলো আমরা এক্সিকিউশন করব। আর কোনো কারণে আমাকে জাম্প করতে হচ্ছে, কিপ ডুইং ইট ফরএভার, কোন একটা আগেরটা লাগে আমাকে জাম্প করতে হচ্ছে, তখন জিএমপি কমান্ড, জিএমপি কমান্ড। আরেকটা হলো ইম্পর্টেন্ট কমান্ড হলো মুভ কমান্ড। মুভ মানে কপি করা, মুভ ইনস্ট্রাকশন ইউজ টু কপি ডাটা এবং স্টেপগুলোকে কপি করা। এই কপি করা মানে কি মুভ করা। মুভ কমান্ড হলো কি কপি করা, এটা হলো মুভ কমান্ড। কোথায় মুভ করব? আমি আর এরিয়া যে মাইক্রোকোড আমি সি ল্যাঙ্গুয়েজ বা যে কোডিং এর করি অর্থাৎ অ্যাসেম্বলি কোডিং করি, এই সাধারণত এই কমান্ডগুলো আমাকে বিল্ড ইন করতে হবে। ঠিক আছে, মুভ কমান্ডের মাধ্যমে ইয়া করতে আমরা করব। কোনো কোনো ইনস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করা দরকার, তখন আইএসসি। ঠিক আছে, ইনস্ট্রাকশনগুলো অ্যাড মানে যোগ, এখন বিয়োগত করতে হতে পারে, তখন আমরা কি করব? বিয়োগ করতে হতে পারে, তখন আমরা অবশ্যই আমরা কি করব? এসইউবি সাব ইউজ করব। কি করব? এসইউবি তবে সাবট্রাক্ট করা। তুমি যদি এই কমান্ডটা তোমরা দেখো, আমি যদি তোমরা এই কমান্ডটাই দেখো, এই কমান্ডটা যদি দেখো, টিউবুল সাবট্রাক্ট কমান্ড সাথে কার কমান্ড এ আর 20 থেকে এ 21 তুমি বিয়োগ করো। ঠিক আছে, সাবট্রাক্ট আইডিয়া টিডিএস তে পাশে এলডিয়া সাবট্রাক্ট এসটিএস। ঠিক আছে, এখানে এক নজর তোমরা দেখতে পাবো কমান্ড। ঠিক আছে, এখানে এক নজর আমাদের মানগুলো আমরা দেখতে পাবো। তাহলে কি ক্লিয়ার, এটা ক্লিয়ার রেজিস্টার, আইএনসি ইনক্রিমেন্ট পার্টি, এটা হলো ডিক্রিমেন্ট আরটি, যেহেতু ইনক্রিমেন্ট হয়েছে ডিক্রিমেন্ট অবশ্যই করতে হবে। এটা হলো মাইনাস কমপ্লিমেন্ট করবে এই অ্যাসেম্বলি কোডিং মাধ্যমে। এনইজি মানে নেগেটিভ, আর ও এল মানে রোটেট লেফট, আর ডি ক্যারি কোন লেফটে কি করব, আইটা রোটেট করার জন্য এইটা। পর এলএসএল মানে লোকাল লজিক্যাল শিফট লেফট টু রাইট, তখন এইটা লজিক্যাল শিফট, এটা রাইট টু যদি আর দিতে করতে হয়। তারপর আমাদের কোন কারণে অ্যারিথমেটিক শিফট যদি করতে হয়, তখন আমাদের কোন কমান্ড দিব, তখন আমাদের এই এস আর এর মাধ্যমে সব করতে হতে পারে, তখন সব কমান্ডের মাধ্যমে আমরা এগুলা দিই। ঠিক আছে, এগুলো তার নাম্বারগুলো না দিই। এইটা তো যে বেসিক দেখাইছে। তো আজকে প্রথমে দুটা চ্যাপ্টার, মোটামুটি দুটা চ্যাপ্টার একটু দেখবা, যে আমরা যেগুলো দেখাইছে অ্যাসেম্বলি কোডিং এর মাধ্যমে। একটু একটা এসো নিজের পড়ে দেখবা যে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কেন ইউজ করা হয়েছে মাইক্রো কন্ট্রোলারে, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করা না মানে এগুলো একটু। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ইভিআর মাইক্রো কন্ট্রোলার সেটা আমরা দেখলাম, এবং ইভিআর মাইক্রো কন্ট্রোলার যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা কোডিং করব সেটা আমরা দেখানোর চেষ্টা করি। ঠিক আছে না, পাশাপাশি ছোট